তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম। আজকে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে আমরা আলোচনা করব অবজেক্টিভস অফ ইকোনমিক পলিসি। আপনার ইকোনমিক পলিসি বলতে কি বুঝি আগে এটা বুঝতে হবে, তারপর আপনারা জানবেন যে এটার অবজেক্টিভ বা গোল বা এটার পারপোজটা কী হতে পারে। ওকে, ইকোনমিক পলিসি আমরা যখন ইকোনমিক্স পড়ি না তখন আমরা দুই তিনটা শব্দ নিয়ে অনেক চিন্তিত থাকি যে ইকোনমিক্স কী, ইকোনমিক কী, ইকোনমিক্যাল কী। এই শব্দগুলো অনেক কাছাকাছি এবং ইকোনমি এবং ইকোনমিক্স এই শব্দ দুটা অর্থ একই হলেও এটা ব্যবহারগত একটা পার্থক্য আছে, এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। ইকোনমিক মানে হচ্ছে অর্থনীতি। আমরা অনেক সময় দেশের অর্থনৈতিক সমীক্ষা নামে শব্দটা শুনি, অর্থনৈতিক সমীক্ষা। এটা হচ্ছে ইকোনমিক কোনো একটা যাচাই বাছাই, ইকোনমিক কোনো একটা সার্ভের মতো। ইকোনমিক মানে অর্থনৈতিক। কেউ যদি বলে যে আমার ইকোনমিক অবস্থা ভালো না, তার মানে তার অর্থনৈতিক অবস্থা ভালো না বলে সে বোঝাচ্ছে। কিন্তু ইকোনমিক এই শব্দটার সাথে এস যখন যোগ করে দেওয়া হয় তখন সেটা হয়ে যায় ইকোনমিক্স, সেটার অর্থ আবার চেঞ্জ হয়ে যায়। যেমন নিউ শব্দটার সাথে এস যোগ করলে নিউজ, নতুন, আর একটা হচ্ছে সংবাদ, পুরো অর্থ যেন চেঞ্জ। ঠিক তেমনি ইকোনমিকের সাথে এস যোগ করলে ইকোনমিক্সে রূপান্তরিত হয়ে সেটার মানে দাঁড়ায় অর্থনীতি। ওকে, আবার আপনি একটা ক্রিকেট বল খেললেন, ছক্কা পিটাতে চাইলেন কিন্তু ছক্কা হলো না, 3 রান নেওয়া যাচ্ছে, 2 রান নেওয়ার পর আপনাকে ব্যাটসম্যান বলছে যে বি ইকোনমিক্যাল, 1 রান নেওয়ার দরকার নাই, তুমি তো আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি 1 রান কম নেন, 2 রানই নেন, 3 রান নেওয়ার দরকার নাই। এখানে ইকোনমিক্যাল অর্থ হচ্ছে মিতব্যয়িতা। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, তাই না? আয় বুঝে ব্যয় করো। যতটুকু কাপড় আছে ওইটুকু যেন জামার জন্য যতটুকু দরকার ততটুকুই কাটা, এর চেয়ে বেশি কাটলে সেটা অপচয় না। তাহলে ইকোনমিক্যাল মানে মিতব্যয়িতা, শব্দে শব্দে মজার ইকোনমিক্স। এখন দেখেন ইকোনমিক্স আবার ইকোনমি এই শব্দ দুটো আবার একই অর্থ বহন করে। কেউ যদি বলে ভাই আমাদের দেশের ইকোনমির অবস্থা তো ভালো না, তার অর্থ হচ্ছে এই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। আবার আপনাকে যদি কেউ বলে আব্দুল্লাহ তুমি কোথায় যাচ্ছ, না আপনি বলবেন যে আজকে ইকোনমিক্স পরীক্ষা তো পরীক্ষা দিতে যাচ্ছি। তাহলে এখানে ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতি অ্যাজ এ সাবজেক্ট ম্যাটার। তুমি কিসে পড়ো? যে আমি ইউনিভার্সিটি অফ স্কলার্সে ইকোনমিক্সে পড়ি, তার মানে অর্থনীতি অ্যাজ এ সাবজেক্ট ম্যাটার, অ্যাজ এ সাবজেক্ট অফ নলেজ এবং ডিসিপ্লিন, তাই না? সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট। কিন্তু কোনো সাংবাদিককে যদি বলা হয় যে দেশের অর্থনৈতিক অবস্থা কেমন, তাহলে কন্ডিশন অফ ইকোনমি, নট ইকোনমিক্স। কারণ এখানে ইকোনমি শব্দটা সাবজেক্ট ম্যাটার বা কোনো ডিসিপ্লিন বা কোনো একটা ফিল্ড হিসেবে বোঝাচ্ছে না, বরং এটা দেশের কোনো একটা অর্থনৈতিক সামগ্রিক চিত্র সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। যদিও ইকোনমি এবং ইকোনমিক শব্দের অর্থ অর্থনীতি, কিন্তু একটা হচ্ছে সাবজেক্ট বা একাডেমিক পারপোজ, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যবহারিক বা অন্যান্য পারপোজ বা ফিল্ডের জন্য আমরা ব্যবহার করব। এই যিনি হয় ইকোনমিক্স, ইকোনমিক্যাল, ইকোনমি, হ্যাঁ, বা এগুলোর চিত্র। তাহলে ইকোনমিক পলিসি হচ্ছে অর্থনৈতিক কোন একটা পলিসি, কোন একটা পরিকল্পনা। যেমন আমাদের দেশে করা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বাংলাদেশ গভর্নমেন্ট অনেক সুন্দর নাম দেয়, 5 ইয়ার্স প্ল্যান এরকম বলে। একটা পরিকল্পনা, অষ্টবার্ষিকী ফর এক্সাম্পল, বা সপ্তবার্ষিকী, তার মানে হচ্ছে 7 বছরের জন্য গভর্নমেন্ট দেশে কি কি করতে চায় সেটার একটা রূপরেখা। সে এমপ্লয়মেন্ট কীরকম আনতে চায়, এই সময় কি কি ইন্ডাস্ট্রি সে উৎপাদনে আনতে চায়, কোন কোন ফ্যাক্টরি সে এস্টাবলিশ করবে, এই সময়ের মধ্যে সে বেকারত্বের হার কত % কমাতে চায়, এই সময় সে ইন্ডাস্ট্রি সেক্টরে গার্মেন্টসের পাশাপাশি অন্যান্য কী কী ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে ইনাগুরেট করবে, এই সব কিছুর একটা রূপরেখা। 5 বছরের জন্য সেই প্ল্যানটা করে। প্ল্যান ছাড়া এ শিপ উইদাউট এ রাডার। একটা শিপ যখন যায় সমুদ্রে তখন সে যদি রাডারের কানেকশন ঠিক মতো না পায় তাহলে সে বিচ্ছিন্ন হয়ে গেল না? হ্যাঁ, ঠিক তেমনি গভর্নমেন্ট যখন প্রোপেল করলো তার ইকোনমিক যাত্রা শুরু করলো তখন সে চাইবে
প্রতি বছর তার টার্গেটেড প্ল্যান অনুসারে লক্ষ্যমাত্রা অর্জন করা। ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট এটা সাস্টেনেবিলিটি নিয়ে অনেক বেশি কানেক্টেড। আপনারা দেখবেন যে বিদেশিরা বলে এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, তারপর তারা বলে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। জাতিসংঘ এগুলো করতে অনেক উদ্গ্রীব থাকে, তারা অনেক প্রেশার দেয়, বিভিন্ন কান্ট্রি এগুলো লক্ষ্যমাত্রা অর্জন করে, সেগুলো অর্জন করতে পারলে তারা অ্যাওয়ার্ড পায়। যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথের ক্ষেত্রে বলা হয় যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিতে হবে, সবাই যেন চাকরি বাকরি পায়। বলা হয় যে ফুড সিকিউরিটি থাকতে হবে, সবাই যেন খাদ্য পায়। বাংলাদেশের মতো দেশগুলোকে টার্গেট করে তারা ডেভেলপমেন্টের কিছু রূপরেখা সেট করে, সেখানে বলে যে মাতৃমৃত্যুর হার কমাতে হবে। ওকে, তারপর কি বলে? তারপর বলে লাইফ অন সারফেস, পৃথিবীর বুকে যে সমস্ত মানুষজন আছে তারা যেন ন্যাচারাল ক্যালামিটিতে ধসে না যায়, ফুড সংকটে যেন মারা না যায়, তারা যেন একটা বেটার কোয়ালিটি লাইফ পায়। আবার লাইফ আন্ডার ওয়াটার, পৃথিবীর তো সব কিছুই স্থলভাগ না, অনেক অংশই তাই না পানি, তাহলে লাইফ আন্ডার ওয়াটার। এখন সেখানে একটা চক্র আছে, সেখানেও অনেক প্রাণী আছে, জলজ উদ্ভিদ আছে, এগুলো নিয়েও সাস্টেনেবিলিটি ভাবে। এইভাবে এমডিজি এসডিজি নিয়ে ইউনাইটেড নেশনসের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো অ্যাক্টিভ থাকে, সারা বছর কাজ করে যাচ্ছে। এদের অনেক কিছুই একটা দেশের ইকোনমিক প্ল্যান যদি ঠিক না হয় বাস্তবায়ন করা আদৌ সম্ভব না। আপনি কাউকে জিরো হাঙ্গার একটা এনভায়রনমেন্ট কখন দিতে পারবেন? যখন ইকোনমিক পলিসি দেশে সুন্দর, দেশের সব মানুষকে আপনি পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পারবেন, মানুষজন খাওয়া দাওয়া করবে, ভালো জামা পাবে, ভালো এডুকেশন পাবে, চিকিৎসা পাবে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এগুলো পাবে, তখন সে এসডিজি এমডিজির কথা চিন্তা করবে। আমরা যদি অন্ন না পাই, আমরা মাসলোর হায়ারার্কি অফ নিডে অন্যান্য নিডগুলো চাইব না। মৌলিক চাহিদার যার অন্ন পূরণ হয় না সে বস্ত্রের চাহিদা করে না, যে বস্ত্র পায় সে শিক্ষার চিন্তা করে, কিন্তু যার বস্ত্র নাই সে একটা স্টেপকে স্কিপ করে শিক্ষা চায় না, যার বস্ত্র নাই সে চিকিৎসা চায় না। কারণ এই মৌলিক চাহিদাগুলোর একটা সিকোয়েন্স অফ প্যারামিটার আছে, অন্ন, বস্ত্র, কি বাসস্থান, তাই না, শিক্ষা এবং সবার শেষে চিকিৎসা। এবং অধুনা এই সমাজে এসে যোগ হয়েছে ইনফরমেশনের নিড। মানুষ এখন তথ্যের জন্য স্বাধীনতা খুঁজে, তথ্য যেন সহজে পাওয়া যায়, এটার পিছনে মানুষ ধাবিত হচ্ছে। এই জন্য মানুষের তথ্যের অধিকার এখন একটা মৌলিক চাহিদার সাথে কানেক্টেড একটা বিষয়, সর্বশেষ একটা মৌলিক চাহিদা, অন্তত এরকম ডেভেলপিং কান্ট্রিজের মধ্যে। আপনার গভর্নমেন্টের ওয়েবসাইটগুলোকে দেখবেন যে সেখানে তথ্যের অধিকারকে নিশ্চিত করার জন্য বিভিন্ন ইনফরমেশান দিয়ে রাখা হয়েছে। গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয় এবং কাজের ওয়েবসাইটগুলোতে ঢুকে দেখবেন যে সেখানে স্পেসিফিকভাবে অনেক ইনফরমেশান আপডেট করা আছে যেগুলো তথ্যের অধিকারকে নিশ্চিত করে। আমরা এরকম বিভিন্ন ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটে ঢুকলেই এখন দেখতে পাই। সাথে সাথে আছে সিটিজেন চার্টার। সিটিজেন চার্টার হচ্ছে কোন একটা বিষয়ে স্পেসিফিক কিছু ইনফরমেশান, ওই সার্ভিস আপনি কীভাবে নিতে পারবেন সব কিছু ওখানে উল্লেখিত আছে। তো এগুলো যত বেশি স্ট্রং হবে একটা দেশের, তত একটা দেশ ইকোনমিক পলিসি অর্জন করতে পারবে। একটা ইকোনমিক পলিসি অর্জন মানে এই না যে অনেক বেশি ফ্যাক্টরি দিলাম, অনেক বেশি কলকারখানা হলো, মিল ফ্যাক্টরি থেকে আয় হলো, আমার দেশের বোধহয় ইকোনমিক পলিসি আমি 100% অ্যাকোয়ার করতে পারলাম। বিষয়টা এরকম না, বরং সামগ্রিক একটা চেঞ্জ যেন একটা দেশের হয়, সেটা হচ্ছে ইকোনমিক পলিসির সার্থকতা। আমরা অনেক সময় বলি ইকোনমিক্স অনেক ম্যাথ নিয়ে ডিল করে, অনেক ডেল্টা সাইন থাকে, ওরে বাবারে অনেক গ্রাফ থাকে, হ্যান ত্যান আবিজাবি। তো এগুলো কেন কমার্সের সাবজেক্ট হলো, সায়েন্সের হলেই পারতো। বা ইকোনোমেট্রিক্স মডেল, যেখানে এত বেশি ম্যাথসের প্রয়োগ করা হয়, এত বেশি আপনার বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে, ইকোনমিক্সে মাস্টার্স বা পিএইচডি করায় অনেকটা টাফ বিষয়। তো এটা কেন কমার্সের সাবজেক্ট হলো না বা সায়েন্সের সাবজেক্ট হলো না, কেন এটা সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট? কারণ হচ্ছে
ইকোনমিক্স একটা ম্যাথ একটা সলিউশন দেওয়ার পর সেটা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন করার পরও সেখানে সমাজের উপর সেটার প্রভাবকে নিয়ে আলোচনা করে। ফর এক্সাম্পল, দেশে ইন্টারেস্ট রেট অনেক হাই, তার মানে হচ্ছে সব মানুষ দেশের টাকা নিয়ে টাকা অধিক মাত্রায় সুদ পাওয়ার লোভে ব্যাংকে জমা রেখেছে। দেশে চলছে ডিফ্লেশন, এই দেশে ডিফ্লেশন চলার কারণে মানুষ খেতে পাচ্ছে না, অন্ন পাচ্ছে না, বস্ত্র পাচ্ছে না। তাহলে এটা কি একটা প্রভাব নয় সমাজের উপর? হ্যাঁ, এই জন্যই ইকোনমিক্স বলে যে আমি গ্রাফ দিচ্ছি, আমি সলিউশন দিচ্ছি ম্যাথসের, সব কিছু ঠিক আছে, তুমি দেশ চালাও, কিন্তু দেশের মানুষের উপর, সমাজের উপর, পিপলের উপরে এটার প্রভাবটাই হচ্ছে আলোচনার মুখ্য বিষয়। ইকোনমিক্স বলে বাজেট করব, হ্যাঁ বাজেট করো, কিন্তু এটা কি ধনীদেরকে টার্গেট করে করা বাজেট নাকি গরিব বাঁচানোর বাজেট? কারণ এগুলোর এফেক্ট আলটিমেটলি যে পড়বে কিসের উপর? সমাজের উপর। এই যে সোসাইটিকে মাথায় রেখে ইকোনমিক্সের সলিউশনগুলো দিচ্ছে, এই জন্য এটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট ম্যাটার রাদার দ্যান এ সায়েন্স, বাট কুড বি এ পার্ট অফ সায়েন্স অর কমার্স অলসো, বিকজ it is somehow somewhere in some extent connected to that point, but not fully, তাই না? অনেক কিছু চিন্তা করার বিষয় এখানে আছে। এছাড়াও ইকোনমিক্সের অনেক ধরনের ধ্যান ধারণা আছে। ডেভেলপমেন্ট ইকোনমিক্স, ওয়েলফেয়ার ইকোনমিক্স, আরবান ইকোনমিক্স, পপুলেশন ইকোনমিক্স, মাইক্রো ম্যাক্রো তো বেসিক কিছু ইকোনমিক্স, এগুলো ছাড়াও অনেক ধরনের ইকোনমিক্স আছে, অনেক ধরনের ক্লাসিফিকেশান আছে। একটা সাবজেক্ট ম্যাটার হিসেবে অনেক সুগঠিত। তো ইকোনমিক পলিসির অবজেক্টিভগুলো কি হতে পারে, কি কি উদ্দেশ্য আমি ইকোনমিক পলিসির মাধ্যমে হাসিল করতে চাই, অর্জন করতে চাই? 1 নম্বর, একটা নির্ধারিত পার ক্যাপিটা ইনকামের ইনক্রিজ, স্টিপুলেটেড ইনক্রিজ ইন পার ক্যাপিটা ইনকাম, নির্ধারিত পার ক্যাপিটা ইনকামের ইনক্রিজ। পার ক্যাপিটা, ক্যাপিটাল না, আমরা যখন কমার্সের ক্যাপিটাল বলি, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, কিন্তু ক্যাপিটা শব্দটা একটা আলাদা শব্দ দেন ক্যাপিটাল। ক্যাপিটা মানে হচ্ছে হেড, পার হেড মিন্স পার ক্যাপিটা। এখানে ক্যাপিটা মানে হচ্ছে পার হেড পার পার্সন, ক্যাপিটাল মানে মূলধন, এখানে ক্যাপিটা মানে হেড পার্সন, মনে থাকবে। পার ক্যাপিটা ইনকাম মানে মাথা পিছু আয়ের পরিমাণ। সমাজে অনেক ইনকাম, 18 কোটি মানুষের জনসংখ্যা দিয়ে ভাগ করেন, প্রতিটা মানুষের মাথা পিছু কিছু আয় বেরোবে। গরিব দেশে এটাই হচ্ছে মাথা পিছু আয়। স্টিপুলেটেড মানে নির্ধারিত, ডিটারমাইন্ড, স্পেসিফিক, কোন একটা স্পেসিফাইড লেভেল অফ ইনকামের কথা আমি চিন্তা করব যে আমি মাথা পিছু আয় এই বছর এততে উন্নীত করতে চাই, মাথা পিছু আয় এততে উন্নীত করতে চাই, গত বছর ছিল এত, এই বছর হবে এত। ডেভেলপমেন্ট ইকোনমিক্স বলে তোমার যদি মাথা পিছু আয় বাড়ে তাহলে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিংও বাড়বে। স্ট্যান্ডার্ড অফ লিভিং হচ্ছে জীবনযাত্রার মান। আগে বস্তিতে শুয়ে থাকতাম, এখন একটা ছোট্ট ফ্ল্যাট থাকবে, 2 রুমের বাসা। আগে ভালো জামা পেতাম না, এখন একটা জামা পরতে পারবো, 2টা জামা পেতে পারবো। আগে একবেলা খেতাম, একবেলা না খেয়ে থাকতাম, এখন যদি পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু ইনকাম বাড়ে তাহলে ভালো একটু খেতে পারবো, অন্ন, বস্ত্র, বাসস্থান, মৌলিক চাহিদাগুলো পূরণ হবে, তাই না? হ্যাঁ, তবে মাথাপিছু আয় ক্যালকুলেশনের ক্ষেত্রেও কিছু দৈন্যতা আছে। এখন আমি বললাম মাথাপিছু আয় এত $1000, বিদেশিরা দেখে খুব খুশি হয়ে গেল, বিভিন্ন জাতিসংঘের সংস্থা খুব খুশি, বাংলাদেশ মাথাপিছু আয় এত বৃদ্ধি করেছে। কিন্তু পুঁজিবাদী এই সমাজে অনেক সময় দেখা যায় কিছু মানুষ অনেক বেশি আয় করে ফেলেছে, আর কিছু মানুষ আয় করতে পারে নাই। টোটাল ইনকামে ওই বেশি মানুষদের আয়ও ঢুকে, কম মানুষের $1 আয়ও ঢুকে। যখন ভাগ দেওয়া হয় তখন দেখা যায় যে মাথাপিছু ইনকাম ভালোই, কারণ কিছু কিছু পুঁজিপতিদের আয় অনেক বেশি। আপনারা ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্সে একটা শব্দ পড়ে থাকবেন, সেটা হচ্ছে গাণিতিক গড়, অ্যারিথমেটিক মিন, চরম মান দ্বারা বা বিশাল বড় বড় কিছু ভ্যালু দ্বারা প্রভাবিত হয়। যেমন 100 পেল কেউ ক্লাসে, আর 6 জন পেল 90, বাকি সবাই পাইছে পরীক্ষায় 17-18 করে। এখন যদি আমি বলি এটার এভারেজ কত, এভারেজ অনেক ভালো আসবে, কারণ কিছু মানুষ তো 150 এর উপরে সব কিছু পেয়ে বসে আসছে, কিছু মানুষ 17-18 করে পেয়েছে।
গড় করলে ভালো একটা চিত্র আসবে, কিন্তু এটা ক্লাসের অ্যাকচুয়াল চিত্র নয় তো, কারণ এখানে 90-এর উপরে পেয়েছে মাত্র 7 জন, বাকি সবাই তো ধরা। কিন্তু গড় করলে একটা ভালোই গড় এসে দাঁড়াচ্ছে, এটা আনঅ্যাকসেপ্টেবল। সমাজের কিছু মানুষের ইনকাম অনেক বেশি, তার টোটাল পপুলেশনের সাথে যদি ভাগ করেন মাথাপিছু আয় পরিমাণ বেশিই দেখাবে, কিন্তু আলটিমেটলি অনেক মানুষ রাস্তায় শুয়ে আছে। এই জন্য অনেক সময় পার ক্যাপিটা ক্যালকুলেশনটা অ্যাকচুয়াল কোনো ফিচার ইকোনমিতে প্রোভাইড করতে পারে না। ওকে, কিন্তু একটা দেশ তার ইকোনমিক পলিসি গঠনের ক্ষেত্রে টার্গেট করবে যে আমি পার ক্যাপিটা ইনকাম এত করব, পার ক্যাপিটা ইনকাম এত বেশি হতে হবে, কারণ যত বেশি পার ক্যাপিটা ইনকাম আসবে তত বেশি ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট ইকোনমিক্স সেটাই চায়। ডেভেলপমেন্ট ইকোনমিক্সের পাতায় পাতায় দেখবেন এই ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষের স্ট্যান্ডার্ড লিভিং হচ্ছে, ওয়েলফেয়ার হচ্ছে, এডুকেশন বৃদ্ধি পাচ্ছে, এমপ্লয়মেন্ট বৃদ্ধি পাচ্ছে, এগুলোই যেন ডেভেলপমেন্ট ইকোনমিক্সের আলোচ্য বিষয়। একটা বইয়ের কভার আপনাকে ছিঁড়ে রেখে দেওয়া হলো, বইয়ের রাইটার ছিঁড়ে রেখে দেওয়া হলো, বলা হলো যে এখন বলো তো বইটা কোন বই, আপনি দেখে বুঝতে পারবেন যে বইটা কিসের বই। এটা কি ডেভেলপমেন্ট ইকোনমিক্সের, নাকি মাইক্রো ইকোনমিক্সের, নাকি ম্যাক্রো, নাকি পপুলেশন, নাকি আরবান ইকোনমিক্স, নাকি আরও হাবিজাবি কোনো ইকোনমিক্সের। আমি যখন ইকোনমিক্সে মাস্টার্স করি, যদি এখনও রেজাল্ট দেয় নাই, রেজাল্ট দিয়ে দিবে ইনশাল্লাহ, ফেল তো আর করবো না ইনশাল্লাহ। তো ওখানে দেখলাম, আমার ধারণা খুব কম ছিল প্রথমে, কিন্তু দেখলাম যখন ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়লাম সেটা অন্য একটা ফিল্ড নিয়ে আলোচনা করে। পপুলেশন ইকোনমিক্স আপনাদের হয়তো পড়ার সুযোগ হবে না বিবিএতে, কিন্তু ওখানে দেখানো হয় যে সমাজ ব্যবস্থায় কিছু মানুষ এক জায়গা থেকে মাইগ্রেট করে চলে গেলে ওখানে কীভাবে বিজনেস ভেঞ্চার ইন্ডাস্ট্রিগুলো গ্রো করলে ইকোনমি লাভবান হচ্ছে। অনেক মজার বিষয়। পৃথিবীতে পুরানো অনেক সিটি গড়ে উঠেছে কমার্শিয়াল এই লেনদেনগুলোর কারণে। ইটালি ভেনিস নগর এত বিখ্যাত কেন ছিল? ওগুলো আবার আরবান ইকোনমিক্সের অন্তর্ভুক্ত। আর ডেভেলপমেন্ট ইকোনমিক্স যা বললাম তাই, যত ধরনের ইনক্রিজ হয়, যত ধরনের সোসাইটাল প্যারামিটারে স্ট্যান্ডার্ড অফ লিভিং বিভিন্ন বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন, যেগুলোর ইমপ্রুভমেন্ট সম্ভব সেগুলো এটার আন্ডারে পড়বে। তো আমাদের দেশে পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাবে, কারণ দেশটা অত অভাবে আগের মতো নাই। দেশের মানুষ যে পরিমাণ অভাবে ছিল আগে, আলহামদুলিল্লাহ কিছু মানুষ এখন ওই লেভেলের অভাবে নাই। মানুষজন তাও খেতে পাচ্ছে, সে একটা আর মৌলিক চাহিদা পূরণ করতে পারছে, তাই না? স্টিপুলেটেড ইনক্রিজ ইন এমপ্লয়মেন্টের বৃদ্ধি করতে হবে। দেখেন ডেভেলপমেন্ট ইকোনমিক্স চেনার একটা সূত্র বলেছিলাম না, টিপস আবার ইনক্রিজ, সব পজিটিভিটির কথা সে বলবে। এমপ্লয়মেন্ট বৃদ্ধি করা, যত বেশি এমপ্লয়মেন্ট বৃদ্ধি পাবে তত বেশি মানুষ আর্ন করবে, যত বেশি আর্ন হবে তত বেশি সেগুলো টোটাল ইনকামে, যে দেশের রাষ্ট্রীয় ইনকামে যে যোগ হবে, তত পপুলেশন দিয়ে ভাগ দেব, তত বেশি পার ক্যাপিটা ইনকাম বাড়বে। যত বেশি মানুষ বেতন পাবে তত বেশি মানুষ ইকোনমিতে তার মৌলিক চাহিদাগুলোকে কিনে নিতে পারবে, এগুলোর পিছনে ব্যয় করতে পারবে। ইকোনমিক পলিসি আলটিমেটলি বাস্তবায়ন হবে। যার এমপ্লয়মেন্ট নাই তার ইনকাম নাই, ইনকাম নাই মানে সে দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারছে না। যার ইনকাম নাই তার মানে সে স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের জন্য এক প্লেট ভাতও কিনতে পারছে না, একটা ভালো জামা পরতে পারছে না। যদি তার ইনকাম থাকতো তাহলে দেশের ইকোনমিতে কন্ট্রিবিউশন হতো, সে মৌলিক চাহিদাগুলো কিনে নিতে পারতো, সে আদার্স ফ্যাসিলিটি তৈরি করতে পারতো, নিজে এন্টারপ্রেনার হিসেবে আত্মপ্রকাশ করতে পারতো, নিজে বিজনেস ভেঞ্চার দিতে পারতো, ছোট একটা মুদিখানা থেকে শুরু করে বড় একটা ইন্ডাস্ট্রি পর্যন্ত স্থাপনের চিন্তা করতে পারতো যদি তার ইনকাম থাকতো। আমার দেশের মানুষ লেখাপড়া কেন করে? 100 স্টুডেন্টকে আপনি সমীক্ষা করেন, 80 জন বলবে যে সে চাকরি চায়। দেশের মানুষ গরিব, পার ক্যাপিটা ইনকাম কম, পিতামাতার হাতে পুঁজিপাটা কম, পিতামাতা নিজেরাই চাকরি করে, তাদের কনসেপ্টের সন্তান বড় হচ্ছে, সেও চিন্তা করছে চাকরি করব, ভালো একটা চাকরি না পেলেই যেন জীবন বৃথা। বিসিএসের মতো সরকারি চাকরির পিছনে মানুষ লাইন দিয়ে উঠে লেগে পড়ে আছে, কখন একটা বিসিএস জব তার হবে। সে বিসিএস চাকরির প্রিপারেশান এমনভাবে নেয়, সে হয়তো অনেক ফাইনাল পরীক্ষার প্রিপারেশান এভাবে নেয় নাই শুধু একটা চাকরি পাওয়ার জন্য। দেশের সোনার ছেলেরা টপ ক্লাস মেধাগুলো দৌড়াচ্ছে না, কারণ ওই যে বগুড়া, দিনাজপুর,
কোনো একটা গরিব মায়ের একটা ছেলে একটা ফিচার হবে পেপারে যে সে বিসিএস ক্যাডার হয়েছে, প্রশাসনের প্রথম হয়েছে, গর্বে বুকটা ফুলে যাবে, তাই না? হ্যাঁ, একটা দুটা বা অনেক অনেক হয় এখন আজকাল, কিন্তু এটা একটা প্যাশন তার জন্য, কারণ তার কাছে তো ওই পুঁজিটা নাই যে একটা দিনমজুরের ছেলে রেডিলি সে একটা কিছু করতে পারবে। এই জন্য ডেভেলপিং কান্ট্রিজের মধ্যে মানুষ অনেক ক্ষেত্রে এডুকেশনটা নেয় একটা এমপ্লয়মেন্টের জন্য, এমপ্লয়মেন্ট অপরচুনিটি সে ক্রিয়েট করে না। যাদের সামর্থ্য থাকে, এন্টারপ্রেনিউরিয়াল একটা অ্যাটিটিউড থাকে, এন্টারপ্রেনারশিপ ভিতরে থাকে, সে একটা অ্যাটিটিউড থেকে চিন্তা করে আমি পড়ছি নিজে জানার জন্য, নিজে ব্যবসা করব, তার টেন্ডেন্সিটা ওরকম থাকে। কিছু মানুষ একটা চাকরির জন্যই সে পড়ে, তাই না? তো এগুলো হয় লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে বেশি, কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি ডেভেলপ কান্ট্রিজগুলোর মধ্যে এন্টারপ্রেনিউরিয়াল একটা চিন্তা থাকে। দেখা যাবে সেখানে মার্ক জুকারবার্গ একটা হার্ভার্ডে পড়লো, সে হার্ভার্ডে পড়া বাদ দিয়ে সে এন্টারপ্রেনারশিপের জন্য সে সেল করলো, কারণ তার কাছে একটা ডিগ্রির চেয়ে তার স্বপ্নটা পূরণ করা, এন্টারপ্রেনার লাইফটাকে লিড করাই অনেক বড় একটা বিষয়। আসেন বুঝতে পারলেন? তো এরকম হয়। তো দেশে এমপ্লয়মেন্ট যত বেশি হবে, দেশের কন্ট্রিবিউশন তত বেশি হবে, জিডিপিতে কন্ট্রিবিউশন তত বেশি হবে। দেশে একটা সময় ছিল 1/3 শিক্ষিত বেকার, যত বেকার আছে তার মধ্যে 1/3 ছিল শিক্ষিত বেকার, তারা জব পাচ্ছে না। বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ মানুষ অনার্স মাস্টার্স করে বেরোচ্ছে ওই পরিমাণ জব নাই। তো অনেক মানুষ কেন ফ্রিল্যান্সিং করে? কারণ সে অনেক ওয়ে আউট পায় না। আমি অনেকবার বাইকে উঠে বিভিন্ন জায়গায় যাই, এই যে বাইকগুলো নিচে দাঁড়িয়ে থাকে ওদের সাথে কথা বলতে বলতে যাই, ভালো লাগে, জীবনমুখী আলোচনা করি। অনেক ভাই ব্রাদারকে পেলাম যারা মাস্টার্স পাস। সেদিন একটাকে পেলাম অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সে বাইক চালাচ্ছে, বাট সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। অনেক মানুষের মনের মধ্যে অনেক না বলা কথা আছে, কতদিনের বেকারত্ব। এরকম একজনকে পেলাম কোভিডকালীন সময় বেকার হয়েছে, এখনও চাকরি পায় নাই। আর যে এক্সপার্টাইজ আছে ওই ফিল্ডে চাকরি করতে গেলে বেতন বলতেছে 12,000 টাকা, 15,000 টাকা। তার বাসায় 2টা মেয়ে আছে, সে কীভাবে চলবে? সে বাইক চালাচ্ছে, কারণ তার পোষাচ্ছে না। এই জন্য শিক্ষিত বেকার একটা শ্রেণী, অশিক্ষিত বেকার একটা শ্রেণী। শিক্ষিত বেকারের সংখ্যা অনেক, ওই পরিমাণ ইন্ডাস্ট্রি, ওই পরিমাণ এস্টাবলিশমেন্ট দেশে নাই, মানুষ ওই ইনভলভমেন্টে যেতে পারছে না। আবার একটা মজার বিষয়, এটাও আপনারা একটু দেখবেন খেয়াল করে, ইকোনমির মধ্যে ঘটে, যে ফ্রিজের কাজ জানে, যে টেলিভিশন মেরামত করতে জানে, সে কিন্তু বেকার নাই। আমাদের দেশটা আপনাদের গরিব দেশ, সেক্ষেত্রে হচ্ছে আপনার চাকরির বাজারটাও খুবই কঠিন। এখন এখানে অনেক শিক্ষিত আছে, কিন্তু আপনার হচ্ছে যে অনার্স পাস, মাস্টার্স পাস, হচ্ছে যে পিএইচডি পাস, আপনি ওনাকে কোন কাজে দেবেন? উনি কি কাজটাকে আসলে পারে? ওনার সার্টিফিকেট আছে, উনি নিজের দক্ষতা অনুযায়ী কোনো কাজ করতে পারতেছে। চাকরি আপনি একটা কাজ শিখেন, ওই সেক্টরে আপনার জন্য হাজার হাজার কাজ আছে, কাজের অভাব নেই, কিন্তু আপনি কাজ জানেন, আপনাকে একটা মানুষকে কি বসে বসে কোম্পানি খাওয়াবে অথবা আপনাকে শিখাইবে? দেখেন, হ্যাঁ আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন, কিন্তু আমাদের দেশে আপনার এটা 2টা বিষয় ঘটবে। একটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশনে অনেকে যায় না। যারা এইচএসসি বা ডিপ্লোমা পাস করেছে, ফর এক্সাম্পল সে গার্মেন্টসের কাটিং মাস্টারও যদি হয়, তার সহজে জব হবে, কারণ তার টেকনিক্যাল একটা এডুকেশন আছে, যেটা একটা ফিলোসফি অনার্স করা ছেলের, বাংলা থেকে মাস্টার্স করা ছেলের নাই। আর আমাদের দেশের সবাই তো উচ্চশিক্ষার জন্য দৌড়াচ্ছে। আসলে এত উচ্চশিক্ষার দরকার আছে? নাই, কিন্তু সবাই উচ্চশিক্ষার জন্য দৌড়াচ্ছে, কারণ এটা একটা প্যাশন। আর যারা আরও উচ্চশিক্ষা চায় তারা পিএইচডি কিনে নিচ্ছে না, আরেকজনকে দিয়ে থিসিস লেখাচ্ছে বা সেটা কিনে নিচ্ছে, তার এটা কোনো কাজে আসবে না। কিন্তু যেটা দরকার ছিল সেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল ট্রেনিং। এই যে ফ্রিজের কথা বললাম, টেলিভিশন মেকার, বা আপনি দেখবেন মোবাইল ফোন সেন্টারে মোবাইলের কাজ ঠিক করতে পারে, এরকম মানুষ কিন্তু সহজে বেকার নাই। কিন্তু অনেক ছেলে আপনি পাবেন যে সে বিবিএ করছে বেকার, এমবিএ করছে, কিন্তু সে বেকার আছে, কারণ টেকনিক্যাল এডুকেশনটা এটার সাথে ইনভলভ হয় নাই। আরেকটা বিষয় হচ্ছে সব মানুষ সব কাজ করতে চায় না।
আপনি দেখবেন যে অনেক মানুষ MBA করা, কিন্তু সে চাইলে একটু বিলো গ্রেডের জব করবে না, বা সে তার প্যাশন থেকে বেরিয়ে আসবে না। তার ওই জব মিললে সে জবটা করবে, সার্ভিসটা দিবে, আদারওয়াইজ নাই। এটা কিছু মেন্টাল ইস্যুও থাকে। এবং আপনারা এমপ্লয়মেন্টে যদি কোনো টাইপস পড়েন, অনেক ধরনের এমপ্লয়মেন্ট থাকে, সিজনাল, স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড। ওখানে এক ধরনের এমপ্লয়মেন্ট হচ্ছে স্বেচ্ছায়, এক ধরনের আনএমপ্লয়মেন্ট হচ্ছে স্বেচ্ছা আনএমপ্লয়মেন্ট। ফর এক্সাম্পল, কিছু মানুষ বিদেশ থেকে আসলো 20 বছর থেকে, তার বয়স 50, মোটামুটি সে একটু এজ হয়ে গেছে, সে আর চাচ্ছে না কোনো একটা কোম্পানিতে 9টা 5টা চাকরি করতে। সে একটা 2টা 3টা বিল্ডিংয়ের মালিক, সে এই হাউস বিল্ডিংয়ে ফাইন্যান্সের মাধ্যমেই বাসা ভাড়া তুলে সে চলতে পারবে। সে একটা জবে ইচ্ছা করেই যাবে না। এই যে সিজনাল আনএমপ্লয়মেন্ট, এটাও একটা টাইপস। যে রিক্সা চালায় মানুষ, সে রংপুর থেকে আসছে, 6 মাস ওখানে ফসল হয়, 6 মাস ওরা বলে মঙ্গা, মানে অভাব, ওখানে খেতে পানি থাকে, বন্যা থাকে, এই জন্য 6 মাসে ঢাকা শহরে রিক্সা চালায়, 6 মাস সে কৃষিকাজে ইনভলভ থাকে। এগুলো হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। কিছু মানুষ এরকম আনএমপ্লয়মেন্টের মধ্যে থাকেই। কিন্তু একটা দেশ ওভারঅল চাইবে এমপ্লয়মেন্টটা বৃদ্ধি করতে, যাতে ইনকামটা জেনারেট হয়। বুঝতে পারলেন? আচ্ছা, তারপর হচ্ছে রিলেটিভলি স্টেবল প্রাইস লেভেল। অনেক জায়গায় প্রাইস লেভেলটা স্টেবল থাকে না। দ্রব্যসীমা কখন দ্রব্যের মূল্যসীমা কখন বেড়ে যায়, এটা যদি আপনাকে জবে ইন্টারভিউতে জিজ্ঞেস করে কি বলবেন? আপনি ইকোনমিক্স পাস করে আসছেন। যখন ইনফ্লেশন হয় তখন দ্রব্যের মূল্যটা অনেক বেশি বেড়ে যায়। গভর্নমেন্ট যে ইনফ্লেশন আছে, যে মার্কেটে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেটাকে কমাতে হবে। কমাতে গেলে দেশের ইকোনমি থেকে কিছু টাকা সরিয়ে ফেলতে হবে, যাতে জনতার হাতে এত বেশি টাকা না থাকে। এটা করতে গেলে কি করতে হবে? ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়াতে হবে। তাহলে সব মানুষ লোভে পড়ে ব্যাংকে টাকা জমা রাখবে, ইকোনমির টাকা ট্রান্সফার টু দ্য ব্যাংক। মানুষের হাতে টাকা কমে যাবে, তখন দোকানিও আর 5 টাকার পান 10 টাকা চাইবে না, সে 5 টাকার পান 3 টাকায় বিক্রি করবে। বুঝতে পারলেন? কারণ প্রাইস লেভেলের একটা বিষয় ইন্টারেস্ট রেট এবং ইনফ্লেশন রেটের সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য রয়েছে। তো একটা দেশে খুব বেশি প্রাইস লেভেল যদি বেড়ে যায়, মানুষ কনজাম্পশন বেশি করবে না কম করবে? হ্যাঁ, কিছু নির্দিষ্ট লেভেলে লোক কনজাম্পশন জারি রাখবে, কিন্তু কিছু মানুষ কনজিউম করতে পারবে না। এই যে আপনারা দেখেন গরুর মাংসের কেজি হচ্ছে 800 টাকা, তাই না? অনেক সময় 900 টাকা হয়ে যায়, তাই না? 750 টাকা, তারপর 700 টাকা। অনেক মানুষ কি এটা এফোর্ড করতে পারে? পারে না। অনেক মানুষ সারা বছর গরুর মাংস সে চোখে দেখে না, কারণ প্রাইস লেভেলটা অনেক বেড়ে গেছে। ইভেন সবজি দেখেন আপনি, এই যে ঢাকা শহরে ভ্যানে যে সবজি বিক্রি করে, হ্যাঁ, টমেটোর কেজি 200 টাকা, 200 টাকা টমেটোর কেজি, চিন্তা করেন। এবং আপনি একটা ভ্যান থেকে আপনি যদি সবজি কিনতে যান, কোনো সবজির কেজি বলতে গেলে 100 টাকার নাই, 100 টাকার উপরে সব। তো মানুষ কীভাবে কনজিউম করবে যদি একটা সবজি বা নিত্য নৈমিত্তিক ভোগ্যপণ্যের দামই এরকম হয়? আপনি স্বর্ণের বাজার চিন্তা করেন, 1 লাখ টাকা ভরি না, 1,20,000। অনেক এরপরের ইয়েগুলো আরও অনেক উপরে না, সিলিংগুলো। কিন্তু এতদূর সত্ত্বেও কিছু মানুষের BMW কারে ফুয়েল ভরা বন্ধ থাকবে, কারণ সে তো আমাদের অন্যান্য 8-10টা খেটে খাওয়া মানুষের মতো নয়। স্বাভাবিক বাংলাদেশের চিত্র কি সে? না। কিন্তু স্টিল যারা প্রভাবিত হওয়ার, যারা না খেয়ে থাকা, তারা ঠিকই কিন্তু না খেয়ে থাকবে, তারা ঠিকই দেখবেন প্রভাবিত হয়। মানুষের কত কষ্ট, সে সারা বছর গরুর মাংস খেতে পারে না, কুরবানি দেয়, বড়লোকদের আর দরজায় দরজায় যে দাঁড়ায়, গেট মুখের উপর লাগিয়ে দেওয়া হয়, 2টা গোস্ত ছুঁড়ে দেওয়া হয়, কুকুরকে ওইভাবে গোস্ত দেওয়া হয় না, সে 2-1টা গোস্ত নিতে যে আহত হয়, নিহত হয়, মানুষের পাড়া খায়, তাই না? পায়ের উপর ব্যথা পায়, কত কষ্ট। জাকাতের শাড়ি লুঙ্গি নিতে যে কত মানুষ মারা যায়, তাই না? সাধারণ একটা সে করতে পারতেছে না, কত কষ্ট। তো কুরবানি মাংস পায়, সে বাসায় যে ওটা রান্না করে খাওয়ার জন্য কিছু অংশ হয়তো রাখে, কিন্তু ওই যে অভাব গোস্তকে কী হবে, বরং একটা জীবনে অন্য প্রয়োজন পূরণ হোক, সে 1 কেজি গোস্ত পেলে ওটা বিক্রি করে দেয় মার্কেট রেটের চেয়ে একটু কম। আপনি জানেন, যারা কুরবানির গোস্ত কালেক্ট করে তারা আবার ওগুলো সেল করে। অনেক বাড়ির গোস্ত একসাথে হলে তারা দেখবেন যে ওটা 500 বা 600 টাকা কেজিতে সেল করে দেয়, যেটা মার্কেট প্রাইস তো 700-800। হ্যাঁ, হ্যাঁ।
তাহলে অনেক স্বাদের এক টুকরা গোস্ত সে এরকম একটা ঈদের দিন সবাইকে নিয়ে যে খাবে, এই যেটা পারিবারিক মেলবন্ধন, সে ওটাকে স্কিপ করে সে চলে যাচ্ছে ওটা বিক্রির চিন্তায়। সে চিন্তা করতেছে না অন্য কিছু, কারণ তার অনেক ধরনের নিড বন্ধ। এখানে আপনাদেরকে আর একটু ইসলামিক চেতনার ইনপুট দেই, আপনাদের লাইফে কাজে লাগবে। কখনো জাকাত দিলে শাড়ি লুঙ্গি দিবেন না, জাকাত শাড়ি লুঙ্গি দিয়ে আদায় হয় না, নগদ অর্থ দিবেন। হ্যাঁ, ধরেন আমি কথার কথা জীবনে এমন একটা অবস্থা উপনীত হলাম, আমার এখন জাকাতের প্রয়োজন, কথার কথা আল্লাহ আমাকে এমন একটা অবস্থায় নিয়ে গেলেন, আল্লাহ মাফ করুক, কিন্তু আমি কারো কাছে একটা শাড়ি বা লুঙ্গি পেলে আমার ওই বেনিফিটটা হবে না। আপনার স্যারের বেনিফিট কখন হবে? তাকে যখন আপনি কিছু টাকা জাকাত দিবেন, সে তখন মেয়ের বিয়ে দিবে, সে তখন সারা বছর চলার জন্য বইয়ের হাতে কিছু টাকা জমা রাখবে, সে হয়তো বাজারের চালটা কিনে খাবে, কারণ টাকা দিয়ে আমি মাল্টি ডাইমেনশনাল প্রয়োজনীয় খরচ করতে পারছি। কিন্তু আপনি যদি আমাকে একটা লুঙ্গি দেন আর ওয়াইফের জন্য একটা ফিনফিনা শাড়ি ধরায় দেন, এটা আমি কোথায় সেল করব? আদৌ আমি সেল করবো কি না, এতে আমার কী হবে? আমি তো কনভার্সনের সুযোগ পাচ্ছি না। এই ইসলাম অনেক বুদ্ধিমান, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ধর্ম। টাকা দিবেন, টাকা অনেক কাজে আসবে। স্যারকে একটা লুঙ্গি দিচ্ছেন, স্যার বাসায় যাওয়ার টাকা নাই, 20 কিলোমিটার হেঁটে সে বাসায় যাবে। আপনি তাকে জাকাত দিতেন, সে একটা পাবলিক বাসে উঠে বাসায় যেত, তাই না? হ্যাঁ, তাকে আপনি জামা কাপড় উপহার হিসেবে দিতে পারেন, এটা অ্যাডিশনাল একটা সৌহার্দ্যতা তার প্রতি, কিন্তু আপনার যে হক গরিবকে যেটা দেওয়ার সেটা আপনি তাকে দিবেন। বুঝতে পারলেন? সুন্দর একটা চিন্তা চেতনা। দেখেন, ইকুইলিব্রিয়াম ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট এটা বিভিন্ন জায়গায় আপনাদেরকে জব ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। আমি যে স্কলারসে আসি, আমাকে ব্যালেন্স অফ পেমেন্ট জিজ্ঞেস করা হয়েছিল। ব্যালেন্স মানে কি? ভারসাম্য। পেমেন্ট মানে কি? প্রদানের, তাই না? কোনো কিছু দেওয়ার একটা ভারসাম্য, রাইট? আচ্ছা, আমরা অনেক সময় দেশে অনেক কিছু ইম্পোর্ট করে নিয়ে আসি, বিদেশি ভাইদেরকে টাকা দেয় না, ডলার। আবার অনেক কিছু ওরা আমাদের থেকে নেয়, আমরা এক্সপোর্ট করি, ওরা আমাদেরকে টাকা দেয় না, রনি? তাহলে একটা ভারসাম্য থাকা দরকার না? কতটুকু আমার ডলার আমি আনছি দেশে, আর কতটুকু চলে যাচ্ছে। বেশি ডলার চলে গেলে তো ধরা, তাই না? কারেন্সি ভ্যালুটা অনেক কমে যাবে। কিন্তু যদি একটা ব্যালেন্সে থাকে পেমেন্টটা, আমদানি রপ্তানি বাণিজ্যে যদি একটা সমতা থাকে, সেটা অনেক ভালো না? সুতরাং এই ইকুইলিব্রিয়ামটা, ব্যালেন্স অফ পেমেন্টটা এনশিওর করতে হবে। এটা ইকোনমিক পলিসির একটা হঠাৎ বিভিন্ন দেশের সাথে চুক্তি যখন হয়, তখন একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যে প্রোডাক্টটা আদৌ কি এত টাকা দাম আছে কিনা, এটাকে আমাদের দেশের অর্ডিনারি পিপলটাকে এটা কি করতে পারবে কিনা, দিতে পারবে কিনা, সেটার উপর ডিপেন্ড করে। আপনি যদি একটা প্রোডাক্টের দাম থাকে 5 টাকা, আপনি যদি বাইরে থেকে 10 টাকা দিয়ে কিনে নেন, অবশ্যই সাধারণ জনগণ 15 টাকা দিয়ে কিনতে পারবে। আমার তো ইকোনমিক পলিসির লক্ষ্য সেটা, যাতে আমি আমার প্রপার ব্যালেন্সটা ইকোনমির মধ্যে রাখতে পারি। আমি বেশি আউটফ্লো করব না, বেশি ইনফ্লো করব না। হ্যাঁ, ইনফ্লো যদি টাকার হয় তো ভালো, কিন্তু আমাকে একটা ব্যালেন্সের সাম্যতার প্রেক্ষিতেই বিজনেসটা করতে হবে। এটার সাথে সাথে আরেকটা জিনিস শিখে রাখেন, যদিও সেটা এখানে নাই। ব্যালেন্স অফ পেমেন্টের সাথে আরেকটা টার্মস ইকোনমিক্স আছে, সেটা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। সব কিছু ইম্পোর্ট করলেন, কিছু এক্সপোর্ট করবেন না, গার্মেন্টস এবং অন্যান্য আইটেম, যাতে দেশে কিছু ট্রেড হয়, ইন্টারন্যাশনাল ট্রেড হয়। যখন আপনি ট্রেডটাকে এরকম ব্যালেন্স করবেন, সেটা ব্যালেন্স অফ ট্রেড। আর ট্রেডের টাকা পয়সা, ওগুলো থেকে আহরিত টাকা পয়সা যখন ব্যালেন্স করবেন, ব্যালেন্স অফ পেমেন্ট। ওকে, আচ্ছা, তো এইগুলো এনশিওর করতে হবে, আদার্স আপনি ইকোনমিক পলিসির টেস্টটা পাবেন না। রিডাকশন অফ ইনইকুয়ালিটিস ইন ইনকাম ডিস্ট্রিবিউশন। আয় বন্টনে অসুবিধা। সমাজ কি বলে? সমাজ চায় একটা সাম্য, কেউ খাবে কেউ খাবে না, তা হবে তা হবে না। কিন্তু সমাজে অনেক মানুষ অনেক কনজাম্পশন করতে পারছে, আর কিছু মানুষ কনজাম্পশন লেভেলেই আসতে পারছে না। তারা দারিদ্র সীমার নিচে বাস করে, তার মানে সে তার কোনো মৌলিক চাহিদা পূরণের সক্ষমতা রাখে না। আপনি আরবান প্লেসগুলোতে দেখবেন মানুষ কিছু হলেও এফোর্ড করতে পারে, কিন্তু রুরাল প্লেসগুলোতে অনেক মানুষ থাকে যারা এগুলো তাদের কাছে ভাবাটাই একটা বিলাসিতা। কারণ ইনকাম ডিস্ট্রিবিউশনটা সচল না, সবার হাতে যেন পর্যাপ্ত টাকা যায়। গভর্নমেন্ট ওইভাবে তার ইন্ডাস্ট্রি সেক্টরটাকে সাজাবে, তার ইকোনমিক স্কেলটাকে সাজাবে। মানুষকে মূল্যায়ন করা হয় কী দিয়ে? কাজ করলে টাকা পয়সা দিয়ে, বেতন দিয়ে। HR অ্যাকাউন্টিং নামে একটা অ্যাকাউন্টিং চালু হয়েছে, খুব মডার্ন। ওখানে HR অ্যাকাউন্টিংয়ে প্রতিটা হিউম্যান রিসোর্সই হচ্ছে এক একটা অ্যাসেট কোম্পানির জন্য, ওকে অ্যাসেট সাইডে দেখানো হয় কোম্পানির।
এমডিকে অ্যাসেট সাইডে দেখায়, এক্সিকিউটিভকে অ্যাসেট সাইডে দেখায়। ওখানে সবচেয়ে দামি অ্যাসেট কি জানেন? যে সবচেয়ে বেশি বেতন পায় সে। এখন বাংলাদেশে 10 লক্ষ টাকা বেতন পায় মানুষ অ্যাভেলেবেল না হলেও আছে অনেক। আপনার আশপাশে বনানী অফিসেই আছে। বাংলাদেশ ব্যাংকের আর বাংলাদেশের একটা পত্রিকায় একবার প্রকাশ পেয়েছিল ব্যাংকের এমডিদের স্যালারি 10 লাখের উপরে, এক একজন এমডি 10 লাখের উপরে। এছাড়া নন ব্যাংক ফিনান্সিয়াল অর্গানাইজেশন আছে, তাই না? অনেক টাকা স্যালারি পাচ্ছে। বাংলাদেশে এখন 1 লাখ টাকা স্যালারি পাওয়া মানুষের অভাব নাই, অ্যাভেলেবেল। হ্যাঁ, 18 কোটি পপুলেশনের চিন্তায় হয়তো কিছুই না, ফ্র্যাকশন, কিন্তু যারা জব মার্কেটে এই স্তরগুলোতে আছে অ্যাভেলেবেল পায়। আমরা অনেক সময় বলি আর একটা গার্মেন্টসে চাকরি করে, হ্যাঁ গার্মেন্টস ভালো বেতন দেয় না, লোকাল গার্মেন্টস, কিন্তু অনেক কোম্পানি এরকম অ্যাভেলেবেল মানুষ আছে গার্মেন্টসে যারা 1 লাখ টাকা 2 লাখ টাকা স্যালারি পায়, আছে। এটা একটা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি। এখানে স্কিল মানুষকে বাইরে থেকে নিয়ে আসা হয়, এবং যারা বাইরে থেকে এখানে আসে কন্ট্রিবিউট করতে, তাদের পারিশ্রমিকও অনেক বেশি কম্পারেটিভলি বাংলাদেশের চেয়ে, কারণ সে তার টেকনিক্যাল নো হাউ, টেকনিক্যাল এক্সপার্টাইজটা সেল করছে, যেটা বাঙালির নাই। আমরা অনেক সময় বলি যে বাইরে থেকে মানুষ হিসেবে কাজ করে, দেশের মানুষ বেকার, দিয়ে একটা স্বাধীনতার চেতনার কথা বলি। এটা ভালো, খারাপ কিছু না, কিন্তু আপনি দেশের মানুষটাকে স্কিল করেন যাতে ওই পদে বসে সে বিট করতে পারে। আপনার ওই টেকনিক্যাল এক্সপার্টাইজ নাই, ইন্ডিয়া থেকে মানুষ আসলে আপনি বেজার, এটা তো ঠিক না। সেই কারো না কারো সন্তান। ইন্টারন্যাশনাল জব মার্কেট সবার জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার। সে বাংলাদেশে এসে যদি কিছু টাকা আয় করতে চায়, করুক না। সে তার সার্ভিস লিগালি দিচ্ছে, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, সে তার এক্সপার্টাইজ পরিবারকে ফেলে ইন্ডিয়া থেকে এখানে এসে সার্ভিস দিয়ে সে ইনকাম করতেছে, খারাপ কিছু না। হ্যাঁ, আপনি স্বাধীনতার চেতনা বাড়ান, আপনি বলেন যে ইন্ডিয়ান আমি জবে নিব না, আমি আমার ছেলে মেয়েকে ডেভেলপ করব, ওকে ট্রেনিং দেন, ওকে এক্সপার্টাইজ দেন, ও দেশের টাকা দেশে থাকুক, অসুবিধা নাই তো। কিন্তু অনেকে যেভাবে বলে না যে সব টাকা বিদেশিরাতে চলে যাচ্ছে, অনেক ক্ষেত্রে ওরা আছে দেখে আপনার শিল্প টিকে আছে। আপনি কাকে দিয়ে চালাই দিন ইন্ডাস্ট্রি, তাই না? সুতরাং ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে চিন্তা করেন অ্যাজ এ বাঙালি। এটা তো আপনি ভাববেনই, দেশের টাকা, গরিব দেশ, এত টাকা কেন আমি বাইরে বিল দিব, বাইরে পে করব। কিন্তু একটা থাকতে হবে আপনার মধ্যে, জাস্টিস তো থাকতে হবে। সে ইন্ডিয়া থেকে আসছে, তারও একটা ফ্যামিলি আছে, সেও একটা মানুষ, তারও এডুকেশনের দাম আছে। সে লিগ্যাল প্রসেসে এখানে আসছে, সে এখানে লিগ্যাল ভিসা নিয়ে কাজ করছে, ভিসা পাসপোর্ট সব ক্লিয়ার। আপনার জব মার্কেটে তাকে নিয়ে কোনো প্রভিশন নাই যে সে চাকরি করতে পারবে না। এখন আপনি তার পিছনে লেগে গেলেন সে ইন্ডিয়ান, এরকম ঠিক না। জাস্টিস করার চেষ্টা করেন। তারপর দেখেন রিজিওনাল ডেভেলপমেন্ট করবেন। সব ডেভেলপমেন্ট ঢাকা, সব কোম্পানির হেডকোয়ার্টার নাকি ঢাকা। কোনো সুষম ব্যালেন্স যে একটা হচ্ছে, কিভাবে হবে? ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে। ছড়িয়ে ছিটিয়ে রাখলে একটা ব্যালেন্স গ্রোথ হয়। হ্যাঁ, মানুষের ইন্ডাস্ট্রি স্পেসিফিকেশনের ফ্যাসিলিটি নিতে হয়। যেমন বাংলাদেশের সব লৌহ শিল্প, এই টিএমটি রড, টিএমটি বার বানাচ্ছে, লোহার যতই আছে সব কিছু আছে, এগুলো চিটাগংয়ে। কেন? হ্যাঁ, শিপ ব্রেকিং ইয়ারটা ওখানে আসছে। বাংলাদেশে কোনো লোহার খনি নাই, লোহার পাহাড় নাই, তাহলে আমরা শিপ ব্রেক করে লোহাটা পাই, ওটাকে কনভার্ট করে এই বাসাবাড়ি, ইন্ডাস্ট্রি, বিভিন্ন জায়গায় লোহার চাহিদা পূরণ করা হচ্ছে। ভালো। এখন শিপটা আসবে চিটাগংয়ে, আমি তো বান্দরবনে যেমন ফ্যাক্টরি এস্টাবলিশ করবো না, কারণ আমার ট্রান্সপোর্টেশন কস্টটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এটা আপনি মাথায় রাখেন, কিন্তু যেগুলোতে এই ধরনের স্পেসিফিকেশন না করলেও চলে, দেশের মার্কেট থেকে আপনি এটা করতে পারেন, তাহলে আপনি দেশের অন্য জায়গায় এই ফ্যাক্টরিগুলোকে কেন ছড়ান? আর এখন তো যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, এটা করলে মানুষ একটা বেনিফিট পায়, ওখানে কাজের একটা সুযোগ পায়। অনেক অসহায় ছেলে মেয়ে আছে, তারা ওই স্থানে দিনের পর দিন একটা কাজের জন্য হাহাকার করতেছে, তারা না খেয়ে আছে, ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে পারছে না, ফ্যামিলি ওই মেয়েকে ঢাকায় পাঠাচ্ছে না সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে, কিন্তু সে ওখানে একটা ছোট্ট ফ্যাসিলিটি পেলে কিছু টাকা তার আয় হতো, পরিবারটা চলতো। এটা তো খারাপ কিছু না, চলুক। কিন্তু এত কিছু যদি সেন্ট্রালাইজ করা হয় ঢাকা কেন্দ্রিক, ডিসেন্ট্রালাইজেশনের অ্যাডভান্টেজই তো আমি পাচ্ছি না। সুতরাং কিছু ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশন প্রয়োজন। সেদিন যশোর না কোথায় দেখলাম যে একটা টিভি নিউজে, অনেক সুন্দর এক এন্টারপ্রেনার, সে কত শত ছেলে মেয়েকে সে জব দিচ্ছে, ওই যে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে, এখন তারাই আয় করতেছে, তার কোম্পানিতে কম্পিউটার দিয়েছে এবং সে কাজ করতেছে। তো ভালো, তাকে ঢাকায় আসতে হচ্ছে না,
আমি যদি নেট কানেকশন ওকে পাই, আমার মধ্যে এক্সপার্টাইজ থাকে, আমি রাঙামাটির পাহাড়ের উপর বসে কাজ করতে পারবো। আমার দরকার নেই তো ঢাকা শহরে সার্ভিস দেওয়ার। সার্ভিসের মূল ইয়ে তো এটা না। আর এটা কোনো র মেটেরিয়াল আনানোর বিষয় না যে শিপ ব্রেকিং ইয়ার্ডে এত বড় জাহাজ আসবে, এখান থেকে আমি করে র মেটেরিয়ালও তো নাই সার্ভিস ইন্ডাস্ট্রিজে। সো সেন্ট্রালাইজেশনের জায়গায় ডিসেন্ট্রালাইজেশনের চিন্তা করেন। সব কিছু ঢাকা 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 করে হেডকোয়ার্টার এখানে বসে দিয়ে, আর ফ্যাক্টরিগুলো সব গাজীপুর, টঙ্গী, টাঙ্গাইলে না দিয়ে অন্য জায়গায় বিকেন্দ্রীকরণের চেষ্টা করেন, যদি আপনার জন্য কস্ট এফেক্টিভ হয়, নিজের পায়ে কুড়াল মেরে নয়, যদি কস্ট এফেক্টিভ হয় তাহলে। তারপর হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ ইকোনমি থ্রু স্ট্রাকচারাল চেঞ্জ। আপনাদেরকে আমি একটা মডেল পড়িয়েছিলাম না, রোস্তো মডেল। রোস্তো মডেলের মূল ভাষা কী ছিল? রোস্তো মডেলের মূল ভাষা ছিল যে এগ্রিকালচার সেক্টর থেকে কিছু মানুষ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজ শুরু করবে, তাকে আপনি ট্রেনিং দিয়ে টেকনিক্যাল এক্সপার্টাইজটা গ্রো করবেন, তখন সে এগ্রিকালচারাল সেগমেন্ট ছেড়ে কোথায় কাজ করবে? ইন্ডাস্ট্রি সেক্টরে কাজ করবে। তাহলে একটা স্ট্রাকচারাল চেঞ্জ হবে না? মানুষ এগ্রিকালচারিয়ান ইকোনমি থেকে চলে গেল ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির দিকে। এই চেঞ্জটাকে এনশিওর করতে হবে। এখন আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 4IR এর দিকে যাচ্ছি। এই জন্য আমাদেরকে স্ট্রাকচারাল চেঞ্জের কোনো ব্যত্যয় নাই। আমরা যদি চেঞ্জ করতে না পারি তাহলে আমরা কম আয় করব। ইন্ডাস্ট্রি সেক্টরের আপনি প্রোডাক্ট সেল করলে যে পয়সাটা পাবেন, আপনি এগ্রিকালচারাল ক্রপ বিক্রি করে অর্থায়নটা করতে পারবেন না কোনো একটা জায়গায়। সো আপনাকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের দিকেই আস্তে আস্তে ট্রান্সফর্ম করে চলে যেতে হবে। সেক্টরাল চেঞ্জগুলো যেন ব্যালেন্সড হয়, শুধু ইন্ডাস্ট্রি এবং এই বিষয়ে না, সার্ভিস সেক্টরে যেন মনোযোগ থাকে। টেলিকমিউনিকেশন, ট্রান্সপোর্ট, ব্যাংক, বিমা, এই সমস্ত সেগমেন্ট যারা আমাদেরকে সার্ভিস দিচ্ছে ইকোনমিতে, সেখানেও যেন একটা প্রপার ব্যালেন্সে মানুষ এমপ্লয়মেন্টের সুযোগ পায়, কাজ পায়, ওখান থেকে যেন সার্ভিস জেনারেট হয়, মানুষ যেন আয় করতে পারে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, গভর্নমেন্টের খাতে যেন ন্যাশনাল ইনকামটা বাড়ে, এটাও খেয়াল রাখতে হবে। নিউট্রাল থাকা ইকোনমি চালাতে যে, এবং ব্যালেন্স গ্রোথে ইকোনমিকে রান করতে চেষ্টা করা, এটা অনেক পজিটিভ একটা থিং। আপনার কাছে অনেক সার্ভিস এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অপরচুনিটি আছে, মানে এই না যে আমি গভর্নমেন্ট হিসেবে ধাবিত করবো সব এগ্রিকালচার বন্ধ করে দিই, তখন আমাকে এগ্রিকালচার ক্রপ আবার ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, চাল ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, এখনই তো হয়, তাই না? সো আমি যেন এগ্রিকালচারাল যেটাও পাই ওখানে যেন লেবার পর্যাপ্ত থাকে, তারা যেন এগ্রিকালচার ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে, আমি যেন এগ্রিকালচার ইকোনমি থেকেও কিছু জিডিপি গ্রোথ রেট পাই। অ্যাট দ্য সেম টাইম ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটাও যেন বুস্ট করে, সেখানে কিছু মানুষ এমপ্লয়মেন্টের সুযোগ পায়, এই আর কি। তো 7টা আছে, যদি পরীক্ষায় দিয়ে লিখতে পারবেন না, এটা খুব কঠিন হয়ে গেল, তাহলে পরীক্ষায় দিব না, অসুবিধা নেই। তাই লিখতে পারবেন?